আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। কিছুদিন ধরেই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এসব নিয়ে যারা গভীরভাবে সমাজকে দেখার চেষ্টা করেন, রাষ্ট্রকে দেখার চেষ্টা করেন, তাদের মনের মধ্যে কয়েকটি বিষয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। যেমন ঘটনাগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, না হলে কি হতো, এভাবে না হয়ে অন্যভাবে হওয়ার সুযোগ ছিল কিনা, হচ্ছেটা কি, এরকম নানা প্রশ্ন এই গভীর মনোযোগী নাগরিকদের মনে ঘুরপাক খাচ্ছে। যেমন গতকাল বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব, টেলিভিশন টকশোর কল্যাণে অত্যন্ত পরিচিত মুখ আবুল আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর একটি বাসা থেকে। তাকে গ্রেপ্তারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে 28শে আগস্ট মঞ্চ 71 নামে একটি সংগঠনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানের একজন সংগঠক হিসাবেও তাকে চিহ্নিত করা হয়েছে। তিনি সরকার এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এই অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অনুষ্ঠানটির যারা সংগঠক, বিশেষ করে অ্যাডভোকেট জেডাই খান পান্না, তার কিছুদিনের কর্মকলাপ এবং অন্যান্য কথাবার্তায় তাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার এক ধরনের সন্দেহের মধ্যে রাখা যায়। মঞ্চ 71 এই মুক্তিযুদ্ধ চেতনা এবং সংবিধান নিয়ে তারা কাজ করবে বা কথা বলবে, এই ধরনের একটি কথা সামনে তারা এনেছেন। এটি নিঃসন্দেহে একটি মতলবী সংগঠন, কারণ মুক্তিযুদ্ধের চেতনা ক্ষণে ক্ষণে জাগ্রত হয়, ক্ষণে ক্ষণে ঘুমন্ত থাকে। এটি তো আমরা বিগতনে দেখেছি, বিশেষ করে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আওয়ামী চেতনা, যেটি গুম খুম লুটের সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে এবং যখন তাদের বিপরীত কোনো সরকার বা দল রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনা করে, তখন এই চেতনা প্রচণ্ড বেগে জাগ্রত হয়। সেই চেতনার একটি অংশ মঞ্চ 71 এরকম সন্দেহ করা, মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ জেডাই খান পান্না একজন বয়োবৃদ্ধ মানুষ। বিগত দিনে গুম খুন, মানবাধিকার, আইনের শাসন, তিনি আইনের ক্ষেত্রে কাজ করেন। তার কোনো ভূমিকা উল্লেখযোগ্য আছে এমনটি জনগণ হিসাবে আমাদের জানার কোনো সুযোগ হয়নি। হঠাৎ করে তার চেতনা এতটা জাগ্রত হওয়া নিশ্চয়ই সন্দেহের কারণ থাকতে পারে। এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা যেটি আমরা দেখেছি, সেই আমন্ত্রিত তালিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনে কোনো শক্তি যে কাজ করছে রাষ্ট্রে, এমনটি ভাবার তো সুযোগ আছেই। তাছাড়া কিছুদিন পূর্বে দিল্লিতে লুটেরাদের শিরোমণি এস আলম 2,500 কোটি টাকা শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরায় ফেরানোর জন্য, এবং তিনি আরও 2,000 কোটি টাকা দিবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্র এবং তাদের গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে তো আমরা সবাই যথেষ্ট জানি। ফলে এগুলো নিয়ে সন্দেহ করার কারণ আছে। তবে ওখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একদল মানুষ সেখানে যে হইচই করলো এবং তাদের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে একজন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার করায় যে খুব যে উষ্মা প্রকাশ করার সুযোগ আছে এমনটা না, কারণ মানুষ হিসেবে তিনি বেপরোয়া এবং বেয়াড়া। বিগত দিনের নীতির প্রশ্নে তিনি খুব উজ্জ্বল মানুষ এমন মনে করার কোনো কারণ নেই। কারণ লতিফ সিদ্দিকী সম্পর্কে বলা হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা। এটার সহজ উত্তর হলো, মুক্তিযোদ্ধা হলেই কি সব খুন সাত খুন তার মাফ হয়ে যাবে, সব অপরাধ হালাল হয়ে যাবে? তিনি কোনো অপরাধ করতে পারেন না, তার বিগত দিনে কোনো অপরাধ নাই, এটি ভাবার কোনো কারণ আছে? মুক্তিযোদ্ধা হিসেবে হলে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেননি এমনকি ইতিহাস সাক্ষ্য দেয়। এমনকি এই লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, এটি বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, তাকে কেন এভাবে গ্রেপ্তার করা হলো? তিনি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কি কোনো নীতির প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, আওয়ামী লীগের গুম খুম লুটের বিরুদ্ধে অবস্থান নিয়ে? না, তিনি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র জয়ের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বে। সেখানে তিনি জয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তার স্বার্থ বিঘ্নিত হওয়ার কারণে, এবং যার কারণে তিনি ক্ষমতার কাছে পরাজিত হয়ে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আওয়ামী লীগের মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, হজ সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, মুক্তিযোদ্ধা হলেই কি এই কথার অপরাধ তার মাফ হয়ে যাবে? তবে হ্যাঁ, প্রফেসর হাফিজুর রহমান কার্জনের গ্রেপ্তার নিয়ে সমাজে প্রশ্ন উঠবে। কারণ হাফিজুর রহমান কার্জন অন্তত গুম খুম লুটের দোসর, এটি বলার সুযোগ নাই। মঞ্জুরুল আলম পান্না নাম করে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বেশ কিছুদিন ধরে তার ফেসবুকে এবং ইউটিউবে তিনি বেশ কিছু কথা বলছিলেন যেটি রাষ্ট্রের বর্তমান স্পিরিটের সঙ্গে যায় না, এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী স্পিরিটের সঙ্গেও যায় না। আওয়ামী লীগের প্রতি এক ধরনের আনুকূল্য এবং বর্তমান সরকার ব্যবস্থাপনায় কটাক্ষমূলক কথা বলা, এগুলো নিয়ে একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তার আচরণটিকে বিবেচনা করার সুযোগ ছিল না। অলরাইট, বাট তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা কেন? তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ থাকলে সেই ন্যারেটিভ, প্রতিষ্ঠিত ন্যারেটিভসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করলে তো কোনো কথা উঠতো না। কিন্তু একজন সাংবাদিক শুধুমাত্র কথা বলার কারণেই যদি তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়, তা নিয়ে কিন্তু কথা উঠবে। হাফিজুর রহমান কার্জন তিনি কেন ওখানে গিয়েছিলেন সে সম্পর্কে তার কাছে একটি ব্যাখ্যা পেলে ভালো হতো, কিন্তু তাকে এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো, এটি নিয়ে একটা প্রতিক্রিয়া কিন্তু হবে সমাজে। আবুল আলম শহীদ খানকে নিয়ে আমি কথা শুরু করেছিলাম, সেই কথাটি আমি একটু শেষ করি। আবুল আলম শহীদ খান যদি রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হন, সেই অভিযোগে অভিযুক্ত হওয়ার সুযোগ তার আছে, কার্যকারণও আছে, অতীত ইতিহাসও তার আছে। কিন্তু তিনি সমাজে একজন প্রিভিলেজ মানুষ, দেশে বিদেশে তার অনেক ধরনের কানেকশন থাকতে পারে। তিনি সরকারের সচিব ছিলেন, ফলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ তার থাকতে পারে। কিন্তু তাকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং অনুষ্ঠানের আয়োজক হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা, এটি আইনের শাসন, মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আরও যারা আছেন, তারা এগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং সেই প্রশ্নে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো তো ভাবার দরকার আছে, এবং এগুলো জেনে বুঝে সরকারের কোনো একটা অংশ করছে কি না, তারাও কোনো ষড়যন্ত্রে লিপ্ত কি না, এই প্রশ্নটি আমি করে রাখলাম। এখানে রাষ্ট্রকে অশান্ত করার প্রক্রিয়া তো নানাভাবে চলছে, দেশের মধ্যে চলছে, দেশের বাইরে থেকে চলছে। পতিত ফ্যাসিবাদ প্রায়শই হুমকি হামকা দিচ্ছেন। রাষ্ট্রীয় পার্শ্ববর্তী রাষ্ট্র এবং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তাদের তৎপরতা আছে। সেই কারণে কে কিভাবে খেলছেন, সরকারের অভ্যন্তরেও সরকারকে ড্যামেজ করার জন্য কেউ খেলছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখার সুযোগ আছে। শহীদ খানের গ্রেপ্তার সম্পর্কে পুলিশ যেটা বলছেন সেটি হলো যে, ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, শাহবাগ থানার মামলায় রোববার রাতে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শহীদ খানের কথা আমি বলছি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশন বিভাগের উপকমিশনার তালিবুর রহমান বলেন, ডিআরইউতে মঞ্চ ৭১ অনুষ্ঠানের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মঞ্চ ৭১-এর ঘটনায় শহীদ খানকে গ্রেপ্তার করা ২৮ তারিখ, গতকাল ৮ তারিখ, ১১ দিন সময়ের মধ্যে এই মামলার ন্যারেটিভস কি, সরকার বিরোধী ষড়যন্ত্রর আইনি প্রক্রিয়াটা কি, সেটি জনগণের জানার অধিকার আছে। তা না হলে এই ধরনের হুটহাট গ্রেপ্তার নিয়ে প্রশ্ন উঠবে। তবে হ্যাঁ, আবুল আলম শহীদ খানের প্রতি কোনো ধরনের প্রীতি দেখানোর কোনো সুযোগ অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নাই। কারণ শহীদ খান একজন সন্দেহভাজন ব্যক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদিও তার প্রতি সহানুভূতিকে দেখিয়ে কেউ বলছেন যে চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে গত ১০ বছর তিনি মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে তার কথাবার্তা আওয়ামী লীগের অনুকূলে যায়নি। হ্যাঁ, অন্যদের মতো সুভাষ সিংহদের মতো বা নাইমুল ইসলাম খানদের মতো অত উলঙ্গ দালালি তিনি করেননি, কিন্তু তার কথা কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি। বিশেষ করে এই বিগত দিনে প্রফেসর ইউনূস সরকারের সময় তিনি ইউনূস সরকারকে কটাক্ষ করে এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন, যা দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি তার যে প্রীতি এখনও বিদ্যমান সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তা আওয়ামী লীগের প্রতি প্রীতি বিদ্যমান থাকলেই আবার একজনকে গ্রেপ্তার করা যায় না, সেটি তো বিগত সরকারের আমলের সেই কুকীর্তিকে মনে করিয়ে দেবে, আমাদেরকে মনে করিয়ে দেবে যে আমরা ফ্যাসিবাদের সেই পতিত চাদর আবার গায়ে দিচ্ছি কিনা। আবুল আলম শহীদ খান তিনি একজন জুনিয়র কর্মকর্তা হিসাবে ৯৬-এর এই যে মঞ্চ, জনদর মঞ্চ, যেটি সরকার বিরোধী মঞ্চ, যেটি চাকরিবাদী সম্পূর্ণ পরিপন্থী, সেটাই তিনি একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। সেটার মাস্টারমাইন্ড ছিল আরেকজন সচিব মহিউদ্দিন খান আলমগীর, যাকে বিএনপি সচিব বানিয়েছিল। এবং যে তথ্যটি জনগণের অনেকের কাছে নাই, এই মহিউদ্দিন খান আলমগীর তিনি কিন্তু জিয়াউর রহমানের সময় খাল খননের উপরে গবেষণা করে তার এই যে ডক্টর মহিউদ্দিন খান, এই ডক্টরের ডিগ্রিটি খাল খননের উপরে, অর্থাৎ তিনি বিএনপির সময়ও দালালি করেছেন। এবং ৯৬ সালে তিনি সুযোগ নিয়েছেন
জনতার মঞ্চ গঠন করে বিএনপি সরকারকে কুপঘাত করতে তিনি সচেষ্ট হয়েছেন এবং সফল হয়েছেন। পরবর্তীতে আওয়ামী লীগ পুরস্কৃত করেছে, তাকে মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, ব্যাংকের মালিক বানিয়েছে, দেশটাকে লুটপাট করার সুযোগ তাকে দিয়েছে। আবুল আলম শহীদ খানও এই আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। এরপরে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে তিনি ওএসডি ছিলেন, তিনি প্রমোশন পাননি। পরবর্তীতে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাকে সেটা পুষিয়ে দিয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যে তাকে 4টি প্রমোশন দিয়ে সিনিয়র সচিব বানানো হয়েছে এবং সিনিয়র সচিব হিসেবে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। আবুল আলম শহীদ খান 100% আওয়ামী লীগের মানুষ। আওয়ামী লীগের প্রতি তার সহানুভূতির কোনো সময়ই কমতি ছিল না। তিনি সরকারি চাকুরিবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেন। আওয়ামী লীগ যাকে এতটা প্রিভিলেজ দেয়, 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ছিলেন। পরবর্তীতে আমি তো বললাম তো 2008-এর সরকারের সময় তিনি কিভাবে প্রিভিলেজ ছিলেন। তার সঙ্গে একটা সরকারের একটা অংশের একটা টানাপোড়েনের কথা শোনা যায়, যেটা সহজেই খবর নিয়ে আপনারা জানতে পারবেন। সেটি হলো তিনি সচিব থাকার সময় 2013 সালে স্থানীয় সরকারের 4টি মেয়রের নির্বাচন সামনে আসে। তিনি নাকি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে এই 4টি নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করা হোক, তাতে আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তার অবস্থানটা বুঝতে সক্ষম হবে। সেই নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী 4টি সিটি কর্পোরেশনেই বিএনপির প্রার্থীরা অভাবনীয় সাফল্য লাভ করে, আওয়ামী লীগ পরাজিত হয়, মানে পতিত হয়। সেই সময়ে আওয়ামী লীগের সরকারের মধ্যে থাকা একটি গোষ্ঠী, সচিবদের মধ্যে থাকা একটি গোষ্ঠী, এই ধরনের তারা এই সময় আবুল আলম শহীদ খানের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে তারা সফল হয় এবং ক্ষমতার সেই জায়গা থেকে ছিটকে পড়েন আবুল আলম মোহাম্মদ শহীদ খান। তিনি পরবর্তীতে আওয়ামী লীগের সময় কোনো সুযোগ সুবিধা পাননি। অনেক রিটায়ার্ড সচিব তারা রাষ্ট্রদূত হয়েছেন, নানা প্রকল্প পরিচালনা করেছেন, নানাভাবে আওয়ামী লীগ তাদেরকে সুবিধা দিয়েছে। দৃশ্যত নামে শহীদ খান সে ধরনের সুযোগ পাননি কারণ এই যে আওয়ামী লীগের একটা অংশ তিনি তাদের সঙ্গে টানা পড়ে এনেছিলেন। তবে এটাও সত্য, তিনি 2015 সালে রিটায়ারমেন্টের পরে 2018 সালে আওয়ামী লীগ থেকে নমিশন চেয়েছিলেন। এমনকি আমির যে নির্বাচন, এত নীতি কথা বলেন, তারপরও সেই নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। ফলে আওয়ামী লীগের প্রতি তিনি কমিটেড, এটি নো ডাউট। বাট রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বর্তমান স্পিরিটের বিরুদ্ধে ষড়যন্ত্র, এর মামলার ন্যারেশন কিন্তু ভিন্ন হবে, এর আইনি প্রক্রিয়াটা একেবারেই ভিন্ন হবে, বিশ্বাসযোগ্য হবে। আমাদের কথা হলো তাই। আমরা যদি গত সরকারের সময় সেই একই নেগেটিভসে মামলা দিয়ে একজন দাগী অপরাধীকেও গ্রেপ্তার করি, তাহলে কিন্তু মানবাধিকার এবং আইনের শাসনের প্রশ্নে আমাদের রাষ্ট্র বিতর্কিত হবে। আমার কথার মূল ফোকাস তাই। আমি কাউকে সহানুভূতি দেখানোর জন্য কথা বলছি না, বাট যে ব্যক্তি যে অপরাধের জন্য দায়ী, বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় থাকে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। মানুষ বিশ্বাসের অভাব ঘটে, মানুষ অবিশ্বাস করতে পারে, আইনের শাসন এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই ধরনের আইনি পদক্ষেপ সরকারের মধ্যে কোনো অংশ সরকারকে ড্যামেজ করার জন্য, কিংবা আপা ফিরে আসার প্রকল্পে ভূমিকা রাখার জন্য, কিংবা সেই 4,500 কোটি টাকার বিলি বন্টনে কোনো ভাগটাক পেয়ে এই ধরনের কর্মকাণ্ড নানা শ্রেণী পেশার মানুষেরা সেই সুযোগ নিচ্ছেন কিনা, এগুলো গুরুত্ব দিয়ে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আমরা নাগরিক হিসাবে রাষ্ট্রটাকে ভালোবাসি, রাষ্ট্রের ক্ষতি আমরা চাই না। তবে রাষ্ট্র অপশাসনের আওয়ামী উদাহরণ কাজে লাগাক, এটিও আমরা চাই না। ধন্যবাদ।